আপনারা শুনছেন রাত 12টা 5। আজ আবার আমরা আপনাদের শোনাতে এসে গেছি নতুন একটি রোমহর্ষক গল্প। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি গল্পে চলে যাই। আজকের গল্প রক্ত পিশাচ। ভয়ঙ্কর এই গল্পটা শুনেছিলাম পতি পিসির কাছে। না, খ্যাতনামা লেখিকার বিখ্যাত গল্পের প্রতিবেশী নয়, এই প্রতিবেশী অতি সামান্য মানুষ। বাড়ি বাড়ি কাজ করে সে তার দিন কাটাতেন। আমরা তখন খুব ছোট। মা হঠাৎ অসুস্থ হয়ে পড়তে মাস কয়েক আমাদের বাড়িতেও ছিলেন। বিধবা মাঝবয়সী মহিলাটির তখন এক অন্য পরিচয় পাওয়া গিয়েছিল। বেজায় কাজের মানুষ শুধু নয়, দারুণ গল্প বলতেও পারতেন তিনি। অথচ মজার ব্যাপার হলো তার সব কথা আমরা বুঝতেই পারতাম না। সম্ভবত পূর্ব বাংলার দক্ষিণের জেলা নোয়াখালী বা চট্টগ্রামের মানুষ ছিলেন তিনি। অল্প দিন হলো দেশ ছেড়ে আসার কারণে শহরে কলকাতার ভাষা তখনও তেমন রপ্ত করে উঠতে পারেননি। তবু তার গল্পের আকর্ষণ ছিল দুর্নিবার। আমরা ছোটরা তো বটেই, এমনকি মা পর্যন্ত তার গল্পের ভক্ত হয়ে পড়েছিল। কাজের ফাঁকেই হঠাৎ গল্প জুড়ে দিতেন। হাতের কাজ চলছে, সঙ্গে গল্প। মা হা করে শুনতেন। আসলে গল্প বলতে জুড়ি ছিল না তার, অভিজ্ঞতাও ছিল প্রচুর। তার অনেক গল্পই পরে মায়ের কাছে শুনেছি। গোড়া থেকেই বলি তবে, নদী নালার দেশ পূর্ব বাংলা বরাবরই মাছের দেশ। সেই মাছ ধরাই ছিল প্রতিবেশীদের জীবিকা। শুধু পুরুষ নয়, প্রয়োজনে বাড়ির মেয়েদেরও লেগে পড়তে হতো সেই কাজে। বর্ষায় নদী নালা যখন জলে পূর্ণ, তখন সুবিধা ছিল, গ্রামে থেকেই কাজ চলত। বাড়ির মেয়েদের তখন শুধু ঘরের কাজ। কিন্তু যখন নদী খালের জলে টান ধরত, তখন নৌকো নিয়ে বাড়ি শুদ্ধ সবাই চলে যেত অনেক দূরে মোহনার কাছে। সেখানেই কোনো সুবিধাজনক জায়গায় অস্থায়ী ঘর বাঁধত তারা। পুরুষেরা দিন ভোর মাছ ধরত, মেয়েরা সেই মাছ রোদে শুকিয়ে শুটকি করত। তার মধ্যে কোনো এক ফাঁকে মাঠ থেকে তোলা শাক দিয়ে ভাত আর তেঁতুলের টক। শুটকির উৎকট গন্ধে মাছ খাওয়ার কথা কেউ ভাবতেও পারত না। কথাগুলো যত সহজে বলা গেল, প্রকৃত কাজ অত সহজ ছিল না অবশ্য। নদী মোহনার নির্জন বিদেশ বিভুঁই স্থানে আস্তানা গেড়ে এভাবে দিনের পর দিন বাস করা কি খুব সহজ? প্রতি বছর বাঘের পেটে আর সাপের কামড়ে মারা পড়ত একাধিক মানুষ। এর উপর ছিল ডাকাত, রোমহর্ষক সেসব কাহিনী। আর ছিল মেছো ভূত। পূর্ব বাংলায় যাদের বলা হতো মাইছা দেব, ওরা ছিল এক উটকো আপদ। সন্ধে মাছ ধরে ঝুড়ি বোঝাই হচ্ছে, হঠাৎ ঝুড়ির কাছে খচমচ আওয়াজ। টের পেয়ে হই হই করে সবাই ছুটে যাবার আগেই ঝুড়ি একদম সাফ। অবশ্য মাইছা দেউদের নিয়ে বেশি ভাবনা ছিল না, ওরা বাতাসে ভেসে বেড়াত। অল্প কয়েকদিন উৎপাতের পরই বাতাসে ভেসেই আবার চলে যেত অন্য কোথাও। অগত্যা নানা রোমহর্ষক অভিজ্ঞতায় যে তার গল্পের ঝুলি ভর্তি থাকবে, তাতে আর আশ্চর্য কি? একবার মেয়ে
পুরুষ সবাই মাছ শুটকি করতে মোহনার দিকে গেছে। জালে মাছও পড়েছে অঢেল। দিন ভোর শুধু কাজ আর কাজ। ছেলেরা মাছ ধরে ঝুড়ি মাথায় যথাস্থানে এনে ঢেলে দিয়েই খালাস। আর মেয়েদের কাজের তো শেষ নেই। তারপর কত মাছ রোদে শুকিয়ে শুটকি করা কি চারটিখানি কথা। ছোট মাছ চড়া রোদে বালি আর ঘাসের ওপর ছড়িয়ে দাও। একটু বড়গুলো নানা কায়দায় ফালি দিয়ে ঝুলিয়ে দাও দড়িতে। তারপর পাহারা। খানিক শুকিয়ে এলে আবার উল্টে দেওয়া। তারপর বস্তায় ভরে মজুত করা। কবে মহাজনের নৌকো আসবে সেই অপেক্ষায় থাকা। ছোট মাছ তবু কাটতে হয় না, রোদে ছড়িয়ে দিলেই হয়। কিন্তু বড় মাছের জন্য কিছু আলাদা ব্যবস্থা দরকার। মাছের আকার আকৃতি বুঝে এমনভাবে ফালি দিতে হবে যে মাছ গোটাই থাকবে, কোনো অংশেই কম আলাদা হবে না, অথচ অল্প দিনের মধ্যেই শুটকি হয়ে যাবে। তাই ঝক্কি কিছু বেশি। সেবার দিন ভোর তাই শুধু কাজ আর কাজ। এরই মধ্যে এক বিকেলে ছেলেরা পেল্লায় এক বোয়াল মাছ ধরে নিয়ে এলো। সেই মাছ দেখে তো সবাই থ। মাছ নিয়েই কাজ, কিন্তু অত বড় বোয়াল আগে কেউ দেখেনি। শুটকি মাছ ধরতে খুব মজবুত জাল ব্যবহার করা হয় না, ছোট মাছই ধরা হয় বেশি। সেই জালে এত বড় মাছ ধরা পড়ার তো কোনো কথাই নয়। অবাক হয়ে গিয়েছিল ছেলেরাও। তবু ধরা যখন পড়েছে, কয়েকজন নৌকো থেকে নামিয়ে ঘাড়ে করে এনে ফেলেছে মেয়েদের সামনে। কেটে এবার শুকোতে দাও। কিন্তু মেয়েরা সেই মাছ কাটবে কি? অত বড় মাছ কাটা কি তাদের কাজ? তার ওপর দিব্যি নড়ছে তখনও মাছটা। মেয়েরা তো সাফ জানিয়ে দিল এ মাছ তারা কাটতে পারবে না। পারলে ছেলেরা কাটুক, নইলে অন্য ব্যবস্থা করুক। অন্য ব্যবস্থা মানে মাইছা দেউলের ভোগের জন্য খানিক দূরে মাঠের মাঝে ফেলে আসা হোক, তিনিই ব্যবস্থা করে ফেলবেন। কারণও ছিল, অত বড় মাছ শুটকির জন্য হিসেব করে ফালি দেওয়া খুব সহজ নয়। শুকোতেও লেগে যায় অনেক দিন, অথচ সেই তুলনায় দাম খুব বেশি পাওয়া যায় না। সে সময় পশু পাখির খামার কম থাকায় তাদের খাবার তৈরির জন্য শুটকি মাছের চাহিদা কিছু কমই ছিল। যাই হোক, ছেলেরা কিন্তু ফেলতে রাজি হলো না। এত বড় মাছ রীতিমতো লড়াই করে ধরা, ঘাড়ে করে আনতেও মেহনত গেছে। অগত্যা আনা হলো কুড়ুল। সেই কুড়ুল দিয়ে একজন মাছের পেটে বড় এক কোঁচ দিয়েই আটকে পিছিয়ে এলো খানিক। কি ভয়ানক! মাছের পেট থেকে বেরিয়ে এসেছে বাচ্চা ছেলের মাথার খানিক অংশ। কৌতূহলে তারপর মাছের পেটে চাপ দিতেই বের হয়ে এলো রঙিন জামা গায়ে বছর তিনেকের বয়সে এক বাচ্চা ছেলের দেহ। বেশ ভালো অবস্থায়, দেখেই বোঝা যায় অল্প আগে মাছটা গিলেছে তাকে। মাছটা যে সহজে ধরা পড়েছে তা ওই কারণেই, পেট বোঝাই থাকায় ভারী শরীর নিয়ে জাল ছিঁড়ে পালাতে পারেনি। এমনও হতে পারে বাচ্চাটি মারা যাওয়ার পর নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। মাছটার নজরে পড়তে
গিলে ফেলেছে তৎক্ষণাৎ। তবে মৃত শিশুটিকে দেখে তেমন মনে হয়নি। পেটে জল রয়েছে কিনা কেটে দেখলেই বোঝা যেত, কিন্তু রাজি হয়নি কেউ। ফের জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। সেই কোন ছেলেবেলায় শোনা প্রদীপ পিসির এসব রোমহর্ষক গল্পের বেশিরভাগই আজ আর মনে নেই। তবে রাক্ষস দহের রক্ত পিশাচের গল্পটা ভুলিনি আজও। অমন ভয়ঙ্কর গল্প খুব বেশি শুনিনি। এ গল্পের ঘটনাস্থল অবশ্য সেই প্রত্যন্ত নদী মোহনায় নয়, গ্রামের কাছেই। প্রদীপ পিসিরা যেখানে থাকতেন আশপাশে ছিল বেশ কয়েকটা বড় বিল। গ্রাম বাংলায় বিশাল আকারের প্রাকৃতিক জলাকে বিল বলা হয়। এসব জলায় মেলে নানা জাতের মাছ। নদীর ধারে বাড়ি হলেও এই সব বিলই ছিল তাদের মাছ ধরার আসল জায়গা। এর মধ্যে রাক্ষসদহ ছিল কই মাছের ঘাঁটি। রাক্ষসদহের বড় সাইজের পাকা কই মাছের বাজার ছিল, ভালো দাম। বহু দিনের পুরনো জলা। রাক্ষসদহের এমন অদ্ভুত নামের কারণ তাই বলতে পারে না কেউ। তবে নানা গালগল্প যে ভেসে বেড়াতো তা বলাই বাহুল্য। তবে যাদের মাছ ধরাই জীবিকা তারা বিশেষ গ্রাহ্য করতো না কেউ। দিনে তো বটেই, রাতেও অনেক হানা দিত। নিরিবিলি রাতেই যে মাছ ধরা করে বেশি। একটু রাতের দিকে বিলে নৌকা নিয়ে লগি পুঁতে লম্বা জাল পেতে দেওয়া হতো। তারপর নৌকোয় বসে অপেক্ষা। 1-1.5 ঘন্টা বাদে শুধু জাল তুলে দেখে নেওয়া। মাছ পড়লে জাল থেকে ছাড়িয়ে নৌকোর যথাস্থানে। বেশি অন্ধকার রাত হলে সঙ্গে একটা কেরোসিনের কুপি। চাঁদনি রাত হলে তাও দরকার হয় না। নৌকোয় মানুষও বেশি লাগে না, একজনই যথেষ্ট। তা এইভাবেই চলছিল। ভয়ানক ব্যাপারটা ঘটে গেল ওই সময়। গুজব আগে থাকতেই ছিল। এরপর রাক্ষসদহ নিয়ে নানা ভয়ানক গল্প দেখতে দেখতে ডালপালা ছড়িয়ে ফেলল। সে রাতে গ্রামের কয়েকজন রাক্ষসদহে গিয়েছিল মাছ ধরতে। তাদের একজন খগেন মালাকার। সকালে আলো ফুটতে একে একে অন্যরা নৌকো নিয়ে ফেরার পথ ধরছে। কয়েকজন খেয়াল করল খগেন তার নৌকোয় অসাড়ে ঘুমোচ্ছে। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে এগিয়ে গিয়েছিল কয়েকজন। তারপর কাছে নৌকো নিয়ে যা দেখল তাতে সবার তো আক্কেল গুরুম হবার জোগাড়। কি ভয়ানক! খগেন চিৎপাত হয়ে পড়ে আছে নৌকোয়। শরীর শুকিয়ে প্রায় কাঠ হয়ে রয়েছে, প্রাণ নেই। খগেনের তেমন কোনো ব্যামো ছিল না। জোয়ান শক্ত সামর্থ্য মানুষ, কিভাবে তার এই দশা হলো ভেবে পেল না কেউ। খবর গেল থানায়, তারাও কিনারা করতে পারল না। আগেই বলেছি, ভয়ানক এই খবর প্রায় বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ল চারিদিকে। রাক্ষসদহে রক্ত পিশাচ হানা দিয়েছে। কবজায় পেলে মানুষের রক্ত চুষে খেয়ে ফেলে। জলজ্যান্ত মানুষকে অল্প সময়ের মধ্যেই ছিপড়ে করে দেয়। শিকার টেরও পায় না। খগেন মালাকার মাছ ধরতে গিয়ে তার খপ্পরে পড়েছিল। সকালে যখন তাকে নৌকোয় পাওয়া যায়, শরীরে এক বিন্দুও রক্ত নেই।
শুকিয়ে কাঠ হয়ে রয়েছে, জলে জাল পাতা রয়েছে তেমনই। বেচারা সন্ধ্যের রাতে জাল পেতে নৌকোয় সেই যে ঘুমিয়ে পড়েছিল, রক্ত পিশাচ সেই সুযোগে এসে তার শরীরে রক্ত চুষে খেয়ে গেছে। সেকালে গ্রাম বাংলার মানুষ খুব ভীতু ছিল না। এত বড় একটা ব্যাপার, তবু রাক্ষস দহে মাছ ধরা একেবারে বন্ধ হয়নি। কিছু কমেছিল এই মাত্র। বিল বাউড়ে মাছ ধরে যাদের দিন চলে তাদের উপায় কি আর? তার উপর রাক্ষস দহের কই মাছ। সেই ঘটনার পর মাস দুয়েক আর কিছু হয়নি। ব্যাপারটা সবাই ভুলেই যেত হয়তো। তার মধ্যে আবার সেই কাণ্ড। অন্য আর একজন রাতে জল জ্যান্ত মানুষটা নৌকো নিয়ে রাক্ষস দহে মাছ ধরতে বের হয়েছিল। পরের দিন ভোরে দেখা গেল খগেন মালাকারের মতোই নৌকোর উপরে মরে পড়ে আছে। শরীর শুকিয়ে কাঠ, শুকনো চামড়ায় মোড়া কঙ্কাল, অথচ দেহের কোথাও কোনো ক্ষতচিহ্ন নেই। এমন ঘটনা আজকের দিনে হলে তোলপাড় হয়ে যেত, কিন্তু এ অন্তত সেই 70-80 বছর আগের কথা। গ্রামের দিকে একজন দারোগা আর 2-4 জন পেয়াদা পুলিশ নিয়ে থানা সামাল দিতে হয় বিশাল এলাকা। মামুলি খুন জখমের কিনারা করতেই জিভ বেরিয়ে যাবার জোগাড়। আর এ তো রক্তচোষা পিশাচ, সোজা কথায় ভ্যাম্পায়ার। খগেন মালাকারের বেলায় থানা থেকে উর্দি পরা 2 জন পুলিশ তবু দেখা দিয়েছিলেন, কিন্তু এবার আর ধারে কাছে মারায়নি কেউ। বড়বাবু হাত উল্টে সাফ জানিয়ে দিলেন, সদরে রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে, তারাই ব্যবস্থা নেবে। গল্পটা আজ এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরের পার্টটি শুনুন।